গৃহস্বামী আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, ফর্দ হবে না, হোমও হবে না। আপনার গলাটা এরকম লাগছে কেন বলুন তো? চলে যা এখান থেকে, চলে যা, যা। এইসব কি বলছেন আপনি? ওই মেয়ে বাঁচবে না, তুইও বাঁচবি না। ভালো চাস তো এখান থেকে চলে যা। গপ্পমীরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম। এই ঠেকে সবই আছে। গপ্পমীরে ঠেকের আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গপ্প অবলম্বনে ভৈরব তান্ত্রিকের গল্প। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেকদিন আগেকার কথা। আমি তখন সদ্য কলেজ পাশ করে চাকরি পেয়েছি। বোয়ালে কদরপুর খুলনা হাই স্কুলে পড়ানোর চাকরি নিয়ে সেখানে গেছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপান্নিক করতেন, মাসে একবার বিরজা হোম করতেন, আর টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে। নিজে হাতে রান্না করতেন, কখনো কারো বাড়িতে খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন, বলতেন, শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটি কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতি করেননি। টোল করাও পছন্দ করতেন না। তার মতে, ওসব আমি পছন্দ করি না। ওতে গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরের খোসামত করতে হয়। তবে দুই একটি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে। বেলা ৩টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে, কিন্তু এত বীভৎস গরম যে আবার সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টার মশাইদেরও তাতে উস্কানি আছে 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার। তিনি গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার, স্যার মেঘ করেছে। হেডমাস্টার মুরলী মুখুজ্জে গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। তাতে কি হয়েছে? আগে বৃষ্টি হবে। স্কুলে ছুটি দিলে ভালো হতো। এই ছেলেরা অনেক দূরে যাবে, তার উপর আবার অনেকেই ছাতা আনেনি। ও মেঘে বৃষ্টি হবে না। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে একথা বলতে দ্বিধা করত বোধ হয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তাঁর নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, হ্যাঁ, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাঁত মেঘ। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরলী মুখুজ্জের রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, স্যার, কিছু মনে করবেন না, বৃষ্টি কিন্তু হবে বলে মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তাঁত মেঘ, তাঁত মেঘ। মেঘ হলেই বৃষ্টি হয় না। তা কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে অল্টো স্ট্র্যাটাস মেঘে, যাকে বলে শিট মেঘ বা শিট ক্লাউড। তাই বুঝি? হ্যাঁ, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও, আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15-র মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল।
মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই আটকে ছিল, কোথায় আর যাবে। সবাই আমরা আটকে পড়েছিলাম। গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিয়ে দিলে আর এমন হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন। জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটে প্রবন্ধ পড়ে দেখবেন এবছর ম্যাথামেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? সেটা কি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাসের পরীক্ষা আর কি। পড়ে দেখুন, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে, রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি স্বয়ং তিনি দাঁড়িয়ে আছেন। চেহারায় খুব খুশি খুশি ভাব। আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননিবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। হ্যাঁ, বৃষ্টিখানিক হলো বটে। হবে না, আজ 3 দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকেও হতে হবে। অবশ্য বৃষ্টির পিতৃদেব কে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে? গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠলেন, লাগে তাক, না লাগে তুক। কথাটা ভৈরব চক্রবর্তীর কানে গেল। তিনি বললেন, তাই বুঝি? তা আসুন, দুজনেই আমার বাড়িতে আসুন। আসুন, আপনাদের দেখাই তাহলে, আসুন। গোপীবাবু আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ফুরফুরে হয়ে আছে। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমোট, রাতে ঘুমোইনি। গোপীবাবু বললেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? হ্যাঁ, সে আর বলতে। ভৈরব চক্রবর্তী আমাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড রয়েছে। বালি বিছিয়ে তৈরি সেই হোমকুণ্ডর পাশে রয়েছে আরও অনেক কিছু। বেলকাঠ ও যজ্ঞী ডুমুরের ডালের বাড়তি যজ্ঞের কাঠ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো। তামার টাটে রয়েছে নারায়ণ শিলা। তামার বড় থালায় সাজানো রয়েছে সিঁদুর, বেলপাতা। হোম হয়ে গেছে, উপকরণ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টার বাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন তো? গোপীবাবু বললেন, আচ্ছা, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। বাবা, নিজের চোখে? কত যে অপদেবতার কাণ্ড দেখেছি পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। আপনি কি তারানাথ তান্ত্রিক নামে কাউকে চেনেন? তারানাথ তান্ত্রিক? না তো। কেন বলুন তো? না, আপনার গলার সঙ্গে তার কিছুটা মিল আছে। যাই হোক, বলুন না কয়েকটা ঘটনা। না, থাকবে, সেসব বলবো না। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়িতে। সেইটাই বলি বরং, কিন্তু তার আগে একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারদিক। ঠান্ডা হাওয়ার ঝড় উঠল খুব। ছড়ছড় করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা দুজনেই ছাতা নিয়ে বেরোইনি। এই বৃষ্টি মাথায় করে যাবার উপায় নেই। বেশ জমিয়ে গল্প শোনবার জন্যে ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন।
তারপর শুরু করলেন গল্প বলতে। গত বছর ভাদ্র মাসের কথা, এখনো 1 বছর হয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্য। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে কঠিন অসুখ ভালো হয়ে যায়। আমি আগে অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে ওই যমুনা নদীর ওপর দিয়ে। অজপাড়া গাঁ, ঘর কতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাও বেড়ে। তা গ্রামে গিয়ে পৌঁছতে বিকেল হয়ে গেল। গ্রামের মধ্যে ঘন বন জঙ্গল। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গজিয়েছে। চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায় প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো ওই মন্দিরের মধ্যে। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগে। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী বিপত্নিক। তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম। ভৈরব চক্রবর্তীও খাওয়া শুরু করলেন আমাদের সঙ্গে। এখনো দিব্যি দাঁতের জোর। এই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার দাঁত বহুদিনও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, ওই শিব মন্দিরটার কথা মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তো যাই হোক, আমরা গিয়ে যজমানের বাড়িতে উঠলাম। হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী আমায় একটি ঘরে নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স কম, নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল বোঝা যায়। গলায় এক রাস মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরল। মেয়েটির গায়ে বেশ জ্বর, প্রায় 103-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, আর এই চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে তো হলো না। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই, আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, মেয়েটার যে কি হয়েছে, জ্বর ছাড়ছেই না। আপনি একটু আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায় ওর। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। এ কি বাবু, পড়ে গেলেন? আরে এই লেগেছে নাকি? এই তোল তোল তোল, এই সাবধানে, তোল তোল তোল, আস্তে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা, না অন্য কিছু। তাহলে লোকটা পড়লো কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়ে দৈব। যাই হোক, গোড়াতেই এরকম একটা ঘটনা। লক্ষণ খারাপ ছিল বলেই যেন মনে হচ্ছে। তবে কি হোম করব না? মাথার মধ্যে নানা রকম চিন্তা ঘুরছিল। সন্ধ্যের কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটা হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে, শুনুন শুনুন না,
দুবার কানে এলো কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দরজার সামনে একজন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। বললাম, আমায় বলছেন? আপনাকে একটা কথা বলার আছে। ও খুকির জন্য বিরজা হোম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই না কেন, যদি ভালো চান তাহলে হোম করবেন না। কেন? এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না, শুধু সাবধান করে দিলাম, আপনি এখান থেকে চলে যান। আমি অবাক হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে একজন মেয়ে মানুষ আসবে কি করে? এমন আশ্চর্য কথাই বা বলবে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছের ওপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। এই ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমি তাকে কিছু জবাব দেব ভেবে তাকালাম, কিন্তু কোথায় সেই মেয়েটি? কোনো প্রাণীর কোনো চিহ্নই নেই। আমি বাড়ি ফেরার পথ ধরলাম, কোথাও কিছু নেই। হঠাৎ যেন ঝড় উঠল। ঝড়ের দাপট যেন সোজা রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না। হাঁটতে হাঁটতে বারবার পথ থেকে সরে সরে যাচ্ছি। এত হাওয়া কোত্থেকে? পিছলে পড়ে না যাই। আমি কোনো মতে হেঁটে চলেছি। সেই শোঁ শোঁ শব্দের মধ্যেই হঠাৎ কানে এলো বিকট হাসির শব্দ। সে হাসির তীব্রতা এমন যে ঝড়ের দাপটকেও ছাপিয়ে যায়। এইটুকু বলে ভৈরব চক্রবর্তী একটু থামলেন, চায় চুমুক দিলেন। আমি গোপীবাবুর মুখের দিকে তাকালাম। তাকে দেখে মনে হলো তাঁরও একটু গা ছমছম করছে। তাঁরও বললাম, কারণ আমারও কেমন যেন লাগছিল। এখানেও বাইরে ঝড় চলছে। এদিকে ভৈরব চক্রবর্তী আবার শুরু করলেন। কোনো মতে বাড়ি পৌঁছলাম। গৃহস্বামী জিজ্ঞেস করলেন, হে কি, আপনার চেহারার এ কি অবস্থা? চুল উস্কো খুস্কো। ওই আসলে ফেরার সময় ঝড় উঠেছিল তো। ঝড়? কই, এখানে তো কিছুই হয়নি। ও কিছু না, আমি ঘরে যাই। গৃহস্বামীকে ওই মেয়েটির কথা কিছুই বললাম না। ঘরে চলে এলাম। এইখানে ওদের বাড়িটা সম্বন্ধে একটু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি। কোনো সিঁড়ি সৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামের দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। বাড়িটা অবশ্য ঠিক যমুনা নদীর ধারে নয়, সামান্য দূরে। মাঝখানে কেবল একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। আমি ঘরে এসে কিছুক্ষণ পরে গৃহস্বামীকে ডাকলাম। তিনি এলেন। হ্যাঁ ঠাকুরমশাই, বলুন কি ব্যাপার? বিরজা হোমের জন্য যা যা জিনিস লাগবে আমি ফর্দ করে দিচ্ছি, আপনি একটু আনিয়ে নেবার ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি লিখতে বসলাম। ঘি, কর্পূর, ফুল। হঠাৎ একটা দমকা হাওয়া এসে সামনের প্রদীপটা নিভিয়ে দিল। আমার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল, কিন্তু মনে হলো গৃহস্বামী ভদ্রলোক কিছু বলছেন না কেন। তাই আমি নিজেই জিজ্ঞেস করলাম, বলছিলাম যে আলোটা তো নিভে গেল, ফর্দটা লিখছিলাম। গৃহস্বামী ভদ্রলোক বললেন, ফর্দ তো হবে না।
গৃহস্বামীর গলাটা যেন কেমন একটা লাগলো। মনে হচ্ছিল চারপাশের অন্ধকার যেন ওর গলাতেই আশ্রয় নিয়েছে। অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি সহজ হওয়ার চেষ্টা করে বললাম, এইরকম বলছেন কেন? এই তো আলোটা জ্বালিয়ে দিই, তারপর বাকি জিনিসগুলো। আমার কথাটা শেষ হলো না। গৃহস্বামী আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, ফর্দ হবে না, হোমও হবে না। আপনার গলাটা এরকম লাগছে কেন বলুন তো? চলে যা এখান থেকে, চলে যা, যা। এইসব কি বলছেন আপনি? ওই মেয়ে বাঁচবে না, তুইও বাঁচবি না। ভালো চাস তো এখান থেকে চলে যা। আমি দৃঢ় গলায় বললাম, না, বিরজা হোম না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। আবার একটা দমকা হাওয়া এলো। সেই হাওয়া আছড়ে পড়ল দরজায়, আর সেই বিভৎস শব্দে যেন গোটা ঘরটা কেঁপে উঠল। আমি প্রাণপণ শক্তি দিয়ে উঠে দাঁড়াতে যাব, এমন সময় শুনতে পেলাম নিচ থেকে কে যেন ডাকছে। আপনি ঠিক আছেন তো? একটা আওয়াজ শুনলাম যেন। এ তো সেই গৃহস্বামীর গলা। তাহলে এতক্ষণ আমার সামনে যিনি বসেছিলেন তিনি কে? সেসব ভাবার সময় এখন নেই। আলো জ্বালাতে হবে। অন্ধকারে হাতড়ে ঘরের কোনায় একখানা দেশলাই পেলাম। প্রদীপ জ্বালিয়ে ঘরের চারদিকটা ভালো করে দেখলাম, কেউ নেই। একটু আগে গৃহস্বামী হয়ে যিনি আমার সামনে বসেছিলেন তাকেও আর দেখতে পেলাম না। একটু স্বাভাবিক হয়ে আমি ঘর থেকে বেরিয়ে গলা তুলে বললাম, আপনি ওপরে চলে আসুন, হোমের ফর্দটা করে নি। গৃহস্বামী নিচ থেকে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। একটু পরেই গৃহস্বামী ওপরে উঠে এলেন। হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। এবারে ফর্দ তৈরির সময় আর কোনো সমস্যা হলো না। তারপর বাজল রাত ৮টা। গৃহস্বামী আমাকে বললেন, রাত হয়ে যাচ্ছে, আপনি তো নিজেই রান্না করবেন, সপাক ছাড়া অন্ন গ্রহণ করবেন না। আপনার রান্নার সব সামগ্রী ছাদের ওদিকে রাখা আছে, কোনো প্রয়োজন হলে খবর দেবেন কিন্তু। ধন্যবাদ। গৃহস্বামী চলে গেলেন। আমি ছাদে এসে দাঁড়ালাম। খোলা ছাদে তোলা উনুনে আমার রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনা মুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু, ঘি আর কিছু মুড়ি বাতাসা। রান্নার আগে একবার চা করে খেলাম। পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনি। বেশি রাত করে লাভ নেই। মনে মনে ভাবলাম রান্না চাপানো যাক। একাই রাঁধবো, রান্নার সময় কাছে কেউ থাকে আমি একদম পছন্দ করি নে। উনুন জ্বালিয়ে কড়াই চাপালাম। ছাদ সম্পূর্ণ খোলা, আশপাশটাও বেশ ফাঁকা ফাঁকা, তবু কেমন যেন একটা গুমোট ভাব। কি জানি বৃষ্টি হবে নাকি। কড়াইয়ে সবে মাত্র তেল দিয়েছি, এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। আজ কত বছর আমি নিজের রান্না নিজেই করি, তবে এরকম অদ্ভুত ঘটনা কোনো দিন ঘটেনি। চোখের সামনে কড়াইটা উনুন থেকে ছিটকে পড়ল। গরম তেল খানিকটা আমার হাতে এসে লাগলো। আমি উঠে দাঁড়ালাম। দেখলাম কড়াইটা গিয়ে পড়েছে অনেকটা দূরে। পায়ে পায়ে হাঁটছি, হঠাৎ মনে হলো কে যেন আমার গাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে।
আমি দাঁড়িয়ে পড়লাম, চমকে উঠে জিজ্ঞেস করলাম, কে? মনে হলো নিঃশ্বাসটা যেন থেমে গেল। ভাবলাম মনের ভুল হয়তো। আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু আবারও সেই নিঃশ্বাসের শব্দ। এবার আর থামলাম না। বেশ বুঝতে পারছি আমাকে ভয় দেখানোর সব রকমের চেষ্টাই চলছে, কিন্তু আমিও ভৈরব চক্রবর্তী, অত সহজে ভয় আমি পাই না। হেঁটে পৌঁছলাম কড়াইটার কাছে। কড়াইটা উল্টো হয়ে পড়ে আছে, ছাদের মেঝেতে তেল গড়িয়ে পড়েছে। আমি কড়াইটা তুলে নিয়ে আবার উনুনের কাছে এলাম, আবার কড়াই বসালাম। চালে ডালে খিচুড়ি, বেশি ঝামেলা নেই। বেশ কিছুক্ষণ কোনো উপদ্রব নেই। খিচুড়িও প্রায় হয়ে এসেছে। ওপরে একটু ঘি ছড়িয়ে দেবার জন্য ঘিয়ের শিশির দিকে হাত বাড়াতে গিয়ে যা অনুভব করলাম, সে আমি কোনোদিন ভুলব না। আমার শরীরে যেন আর একজন কেউ ভর করেছে। আমি চেষ্টা করেও হাতটা বাড়াতে পারছি না। সমস্ত শরীর ভারী হয়ে আসছে। উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুই করতে পারছি না। এরপর শুরু হলো তাণ্ডব। খিচুড়ি সমেত কড়াইটা ছিটকে পড়ল ছাদের কোণায়। আমার চারপাশে রান্নার জন্য যা যা বাসনপত্র ছিল সব যেন কেউ এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আমি চিৎকার করতে চাইলাম, গলার কাছে সমস্ত শব্দগুলো যেন দলা পাকিয়ে এলো, কিন্তু বেরুতে পারল না। আমার সামনে উনুনের ধোঁয়া কেমন যেন কুণ্ডলি পাকিয়ে একটা কালো আস্তরণ তৈরি করলো, আর সেই আস্তরণ থেকে যেন ভেসে এলো চাপা হাসি। কতক্ষণ এই তাণ্ডব চলেছে সে খেয়াল এখন আমার নেই। এক সময় দেখলাম কালো আস্তরণটা আস্তে আস্তে সরে যাচ্ছে। সামনে তাকিয়ে দেখলাম রান্নার সব সামগ্রী সারা ছাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। উঠে দাঁড়াতে যাব এমন সময় নিচ থেকে একটা শোরগোল শুনতে পেলাম। কি কাণ্ড, এসব কি? আরে অবলা জিপটা! আমি প্রায় দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। কি হয়েছে? হ্যাঁ, গৃহস্বামী ভদ্রলোক গম্ভীর স্বরে বললেন। মেয়ের পোষা মিনিটা দিব্যি ঘুমোচ্ছিল মেয়ের খাটের নিচে। হঠাৎ কিরকম একটা চিৎকার শুরু করলো, তারপর ছটফট করতে করতে স্থির হয়ে গেল। হ্যাঁ, সে কি কাণ্ড! তা কোথায় সে? ওই দিকটায় রাখা হয়েছে। আমি গৃহস্বামীর পেছন পেছন কিছুটা গিয়ে দেখলাম উঠোনে একটা সাদা বিড়ালের দেহ রাখা আছে। মৃত্যুর আগে অবলা প্রাণীও যে কতটা আতঙ্কিত হতে পারে সেদিন দেখেছিলাম আমি। একটার পর একটা অঘটন ঘটেই চলেছে।
ওপরে ছাদের ঘরে আমার সাথে যা হলো সে বিষয়ে গৃহস্বামীকে কিচ্ছু বললাম না। ভদ্রলোক এমনিতেই বড় অসহায় হয়ে আছেন, তার উপর এরকম একটা ঘটনা। গৃহস্বামী আমাকে জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছে বলুন তো? আমি স্বাভাবিক হওয়ার জন্য বললাম, দেখুন, হয়তো ভেতরে ভেতরে কোনো রোগ ছিল, ও আপনি ওসব ভাববেন না। শুয়ে পড়ুন, আমি ওপরে যাই। আমি আর কথা না বাড়িয়ে ওপরে চলে এলাম। খাবার যা রান্না করেছিলাম সবই তো ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে গেছে। একটু মুড়ি বাতাসা ছিল, একখানা কলা পাতায় ঢেলে নিলাম। রাত সম্পূর্ণ অন্ধকার। আমি খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই। এদিক ওদিক চাইলাম, না, কেউ কোথাও নেই। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম, আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বাড়া করছিলাম, কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে। আর ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। তা কি গাছ ওটা? সত্যি, যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ কোচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। তখন তো কই অত বড় তাল গাছ কই না, দেখিনি তো। কিন্তু তাল গাছটা এমন ভাবে রয়েছে, ও কিরকম তাল গাছ? ও কি, ওটা কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে খাবার ফেলে লাফিয়ে উঠে পড়েছি। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী, তান্ত্রিক ভৈরব চক্রবর্তী। পিছনের ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে এক বিরাট কায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি, তার বিশাল বড় হাত পা সেই মাপে, মাথাটা ঢাকাই জ্বালার মতো, চোখ দুটো আগুনের বাঁটার মতো রাঙা, আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা, নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে, আর যেন নিঃশ্বাস ফেলছে। ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম। ওই তো সেই বিরাট তাল শাল নারকোল গাছের মধ্যে ঠ্যাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নেই, সেটা কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে আছে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার আড়ালে। এবার শুরু হলো বিকট হাসি। সে হাসি যেন আকাশ বাতাস কাঁপিয়ে যমুনা পর্যন্ত শোনা গেল। এ বর্ণনা করতে যত সময় লাগলো
অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে ওই জীবটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর তাকে গোলার ধানের ভাত খেতে হতো না পরদিন। আমি অপদেবতা দেখেছি পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে ভয় দেখাতো, কিন্তু সে ধরনের বিকট আর বিরাট ব্যাপার নয়। আমি ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি, আর পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই পালায়। নিজেকে তক্ষুনি সামলে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। ওম ক্লিং আধার শক্তি তারা ওই পৃথ্বীয়াং নমঃ। ওম ক্লিং আধার শক্তি তারা ওই পৃথ্বীয়াং নমঃ। ওম ক্লিং আধার শক্তি তারা ওই পৃথ্বীয়াং নমঃ। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম, তারপর কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। আমি দৌড়ে নিচে নামলাম, দেখলাম রোগী মেয়েটি মারা গিয়েছে। তখনই এ ব্যাপারের ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন। আমি আর কিছু বললাম না, গোপীবাবুকে ইশারা করলাম, আজ তাহলে উঠি। ফেরার পথে দুজনে কোনো কথা বলিনি, শুধু বারবার মনে হচ্ছিল কে যেন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।